ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা বলেছিলাম যে নির্ভয় হোক আগামীর দিনগুলি এবং ভয় থাকুক শুধুমাত্র ভূত.com-এর ভয়ের রাজ্যে। আমরা এখনো তাই বলছি। আমি সবসময়ই ভালো থাকি, সবসময়ই ভালোর দলে। আশা করছি আপনিও ভালো আছেন, ভালোর দলে আছেন, সবসময় ভালোর দলেই থাকতে চাই। আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অনেক দিনের পুরনো বন্ধু, অনেক আত্মীয় স্বজন, তাদের সাথে আমরা নানান রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি। আমার মনে হয় যে একটু সময় পরে সব কিছুই ঠিক হয়ে যাবে এবং আমরা যেটা করতে পারি, সত্যি আমরা যদি দেশপ্রেমিক হই, দেশের জন্য যদি কিছু করতে চাই, তাহলে এত যুক্তি তর্ক এ সমস্ত কিছুতে না গিয়ে নিজের কাজটা করে ফেলা ভালো। আমরা যে সময়টা তর্কের পেছনে সময় দিচ্ছি, যে সময়টা আমরা কি বলবো, যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সঠিক বা বেঠিক খবর খুঁজতে ব্যস্ত, সেই সময়টা আমরা যদি একটু পড়াশোনায় মন দিই, পড়াশোনা বলতে শুধুমাত্র আমি পাঠ্যপুস্তকের পড়াশোনার কথা বলছি না, যদি পৃথিবীটাকে, দেশটাকে, আমাদের সমাজটাকে আর একটু ভালোভাবে জানি, আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমাদের সামনের দিনগুলো সুন্দর হবে। ঠিক একই সাথে নিজের কাজটা করা, এবং নিজের কাজ করলে দেশ এমনিতে এগিয়ে যাবে। আমার যে কাজ, সেই কাজ যদি আমি ঠিকভাবে করতে পারি, তাহলে দেখবো যে সামনের সময়গুলো শুধুই আমাদের হবে। যার যে অবস্থা আমরা দেখেছি, যে মাঝখানে আমাদের দেশের অবস্থাও আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ আমাদের জন্য জরুরি। যিনি পথে ঘাটে কাজ করছেন তিনি যেমন জরুরি, যিনি ঠান্ডা এসি রুমে কাজ করছেন তিনিও আমাদের জন্য জরুরি। প্রত্যেকটা মানুষই যদি তার জায়গা থেকে নিজের কাজটা করে ফেলি আমরা, তাহলে আমাদেরকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না। তো আমার মনে হয় যে সব কিছুর অবসান হোক, সমস্ত দ্বন্দ্বের, সমস্ত তর্কের আমরা মন দিয়ে কাজ শুরু করি, আমাদের কাজটা আমরা করি। আমি জানি যে আপনারা সবাই কাজ করছেন এবং সবাই চেষ্টা করছেন। আমি শুধুমাত্র তাদের জন্য এই কথাটি বলছি যারা এখনো ভাবছেন যে শুরু করব, কিভাবে শুরু করব, বা আরেকটু কিভাবে ভালো করা যায়। আপনার কাজটা করুন। আপনার কাজটি আপনি যত দ্রুত সম্পন্ন করতে পারবেন, যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন আপনার নিজের কাজে, তত বেশি আপনি মানুষের জন্য, আপনার দেশের জন্য কাজে আসতে পারবেন। আমরা আমাদের প্রথম ঘটনায় চলে যাবো। ওই সমস্ত কথা থাক, আমরা শুরুতেই বলি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমি জানি যে আমার কাছ থেকে আপনারা আসলে এই ধরনের কথা শুনতে চান না, আমিও বলতে চাই না। আমি খুব সাধারণ একজন মানুষ এবং আমি খুবই কম বুঝি, খুবই অল্প বুঝি, এবং আমি কোনো কিছুর আগেও নেই, পিছনেও নেই। সো আমার এই সমস্ত জিনিসপত্র আসলেই খুব অস্বাভাবিক লাগবে আপনাদের কাছে। তারপরে আমরা যেহেতু একটা পরিবারের অংশ, তাই আমি আমার জায়গা থেকে একটা কথাই জানালাম, যেটা আমার রিকোয়েস্ট, আসুন নিজের কাজটা করি। যাই হোক, আমরা চলে যাবো আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি সেটি হচ্ছে একটা ইমেল। সেই ইমেলটাই আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। সত্য ঘটনা শুরুতে লেখা আছে এবং এই ঘটনাটি পাঠানো হয়েছে আমাকে বেশ আগে। যিনি লিখছেন, তিনি যেভাবে লিখছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভূত FM 2015-তে শেষ শুনি, এরপর আর শোনা হয়ে ওঠেনি। ঘটনাটি শেয়ার করছি এবং ঘটনার লোকেশন প্লাস কার সাথে ঘটেছে এই সব বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ঘটনাটি 2015 সালের জানুয়ারি মাসে। তখন প্রচণ্ড শীত। আমি বগুড়া ব্যাটালিয়ন কলেজে পড়তাম, সায়েন্স বিভাগে। আমি প্রথমে কলেজের পাশেই থাকতাম 2014-তে নিশিন্দারা উপশহরে। পরে আমার এক ক্লাসমেটের কথায় বৃন্দাবন পাড়া নামক একটা জায়গায় একটা মেসে উঠি। অবশ্য ওঠার আগেও আমাকে বলেছিল, বন্ধু দেখ, জায়গাটা কিন্তু খুব ভালো না, পাশেই কবরস্থান, রুম প্রতি একজন, তুই থাকতে পারবি? আর আমাদের কলেজে যাওয়ার পথটাও কিন্তু কবরস্থানের পাশ দিয়ে। আমরা মোটামুটি সবাই জানি কবরস্থান জায়গাটা বেশ নিরাপদ, কিন্তু ওইখানের ওইটা বেশ মর্মান্তিক। ওখানে নাকি এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আমি বললাম, দেখ, আমরা মুসলিম আর আমরা পড়াশোনার জন্য যাব, ওইসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আর তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা হবে না ইনশাল্লাহ। ও বলল, ঠিক আছে
চলে আয়। তো আমি উঠে পড়লাম মেসে। বেশ কয়েক মাস ভালোভাবেই ছিলাম। ওখানকার ছোট বড় সব ভাইদের সাথেই বেশ ভালো মানিয়ে নিয়েছিলাম। তো মূল কথায় আসি, আমি যে মেসে থাকতাম ওইটা অনেক বড়। ওইটা ব্লক সিস্টেমে এ থেকে ই পর্যন্ত। আমি ইতে থাকতাম, আর যে ছেলের ঘটনা ও ডিতে থাকতো। আমরা একসাথে নামাজ পড়তাম। ও আমাদের কলেজের 10ম শ্রেণীতে পড়তো। ছেলেটা অনেক ভালো আর নরম স্বভাবের। তো একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ছেলেটা মেসে ঢোকে। আমি তখন বাইরেই ছিলাম প্রাইভেটের জন্য। তো যখন রাতে আমি মেসে ঢুকি তখন ডি ব্লক থেকে চিৎকারের আওয়াজ পাই। অসম্ভব জোরে চিৎকার হচ্ছিল, আর কোরআন তেলাওয়াতের শব্দ পাচ্ছিলাম। কে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে জোরে জোরে হুঙ্কার দিচ্ছিল। আমি আর আমার ওই ফ্রেন্ড যে আমাকে মেসে ওঠায় জিজ্ঞেস করলাম, কার কি হয়েছে? ও বলল, রনির সমস্যা হয়েছে। ও আজকে সন্ধ্যা থেকে ভীষণ অসুস্থ, সবার সাথে অস্বাভাবিক আচরণ করছিল। পরে রুমে যেয়ে দরজা বন্ধ করেছে তো করেছেই, আর খোলেনি। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেকবার ডাকাডাকি করেছে কিন্তু খোলেনি। পরে বাধ্য হয়ে মালিকের আদেশে দরজা ভাঙা হয়। ভেতরে যে অবস্থা ছিল তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ছেলেটা তার বিছানার নিচে ঢুকেছিল, শরীর নগ্ন ছিল আর কাতরাচ্ছিল, আর বলছিল, আমাকে স্পর্শ করতে আসিস না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। এই একটা কথাই বারবার বলছিল। সবাই জোরপূর্বক বিছানার নিচ থেকে ওকে টেনে আনে। ওর চোখ লাল বর্ণের হয়েছিল আর পুরো মুখ নীল বর্ণের হয়েছিল। সবাই অনেক ঘাবড়ে যায়। পরে বাইরের ওই এলাকায় কিছু বড় ভাইদের ডেকে নিয়ে আসে। তো ওনারা দেখে ব্যাপারটা খানিকটা বুঝতে পারে। ওনারা বলে যে, তোমাদের মধ্যে কয়েকজন ছেলে তাড়াতাড়ি বাইরে কোনো মসজিদের হুজুরকে নিয়ে আসো। পরে ওরা আমাদের একজনকে নিয়ে আসে। তখন হুজুর ব্যাপারটি জেনে এসে ছেলেটিকে দেখে, আর কিছু করার আগেই বলে, এর ওপরে বিভৎস পরীর আসর পড়েছে। তখন তিনি বিষয়টা তদারকির জন্য কোরআন তেলাওয়াত করে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যখনই উনি কোনো সূরা পাঠ করেন তখন ও জোরে জোরে চিৎকার করে, আর যারা ওকে ধরে রাখে তাদেরকে ছিটকে ফেলে দেয় আর অস্বাভাবিকভাবে হাসে। হুজুর বললেন, দেখো, ওকে এভাবে এই পরীর আসর থেকে বের করা সম্ভব না। ওকে আমার চেনা একজনকে দেখাতে হবে। উনি এই বিষয়গুলো খুব দ্রুত ঠিক করতে পারেন। কিন্তু উনি এখানকার নন, উনি বগুড়ার বাইরে থাকেন। ওনাকে ডাকতে হবে। এই বলে তিনি চলে যান। ঠিক সেই মুহূর্তে আমি মেসে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 8টা থেকে 9টা বাজে। আপনারা বিশ্বাস করবেন না, ও ওর বিছানা থেকে লাফ দিয়ে ঘরের ওপরের সিলিংয়ের সাথে ধাক্কা খায়, জানালার দরজায় প্রচণ্ডভাবে আঘাত করে। ছেলেটা খুবই রোগাটে ছিল, কিন্তু ওর কার্যকলাপ একেবারে অস্বাভাবিক ছিল। পরে আমরা সিদ্ধান্ত নেই ওর পরিবারকে জানাবো ব্যাপারটা। ওর বড় ভাইয়ের নাম্বার ছিল, তখন ওনাকে ফোন দেয়া হয়। ছেলেটা বাসা বগুড়া থেকে একটু বাইরে, সম্ভবত কালাই নামক একটা জায়গায়। ওনার আসতে একটু দেরি হয়। তখন রাত প্রায় 12টা বাজে। আমরা সেদিন পুরো সব ব্লকের যত মেম্বার ছিলাম কেউই ঘুমাতে পারেনি, সারা রাত জাগা। ছেলেটা ওইসব কার্যকলাপ করতে করতে একসময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তখন আমরা ওকে শুইয়ে রাখি। তারপর ওর ভাই আসে। তখন আনুমানিক রাত 2টা। আমরা সব ঘটনা খুলে বলি। উনি সব শুনে খুবই নিস্তব্ধ হয়ে পড়েন। আমরা ওনাকে বলি, ভাইয়া, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এখন অনেক রাত হয়েছে, যা দেখার কাল দেখা যাবে। আমরা সবাই যে যার ব্লকে গিয়ে শুয়ে পড়ি। কিন্তু ঠিক 4টার দিকে ও আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। আমরাও ঘাবড়ে যাই, এত রাতে কি করব আমরা। পরে ভাবলাম এইসব ভেবে আর লাভ নেই, ওই হুজুরটা আসলে তখনই ওর একটা ব্যবস্থা করা যাবে। পরের দিন সকালে আমরা ওর রুমে গেলাম। গিয়ে দেখলাম ও মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না, কারণ সে গতকাল কিছুই খায়নি। ওর হালকা জ্বরও ছিল, আর মাথাটা প্রচণ্ড হারে গরম ছিল। আমরা আর দেরি না করে সেই হুজুরের বাড়িতে গেলাম, যিনি গতকাল এসেছিলেন, খোঁজ নেয়ার জন্য যে অন্য যে হুজুরের কথা তিনি বলেছিলেন তার কাছে গিয়েছিলেন কিনা। উনি বললেন তিনি গিয়েছিলেন, এবং যাওয়ার পরপরই উনি কিছু বলার আগেই তাকে দেখে বলেন, তুমি চিন্তা করিও না, আমি ব্যাপারটা দেখছি, আর আমি কালকে সন্ধ্যার দিকে ওইখানে যাব। কিন্তু তোমরা ওই ছেলের, রনির, যাকে পজেস্ট করেছে, সামনে আমার বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আমরা ওখানে আসছি। ও জানতে পারলে ওর পরই আরো বেশি ক্ষতি করবে। তো আমরা কথাটা শুনে চলে আসলাম। তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। হুজুর এশার নামাজ পড়ে ওই হুজুরকে সাথে নিয়ে আসলেন। তিনি মেসে ঢোকা মাত্রই রনির চোখ খোলে।
ওর চেহারা দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পুরো চোখ লাল বর্ণের, আর মুখমণ্ডল নীল, আর ঠোঁট কুচকুচে কালো। ও বলতে থাকে, ওই লোকটি কেন এখানে এসেছে? ওকে চলে যেতে বল তোরা, তা না হলে আমি এই ছেলে আরো বেশি নাজেহাল অবস্থা করব। এই বলার সাথে সাথে ও আবার জ্ঞান হারিয়ে ফেলে। হুজুর এসে আমাদেরকে বলে, তোমাদের মধ্যে কোনো দুইজন আসো আমার সাথে রুমের মধ্যে, ওকে শক্ত করে ধরে রাখো আর একটি গ্লাসে পানি দাও। তখন আমরা ওনাকে পানি দিলাম। উনি গ্লাসে কিছু কোরআনের আয়াত পড়ে ফোঁ দিলেন। আমি আর রনির বড় ভাই এই দুইজন ওকে নিয়ে রুমে প্রবেশ করি। বাকিরা কেউ অবশ্য আসতে চাইছিল না। আমাদের পেছন পেছন হুজুর প্রবেশ করেন। তারপর হুজুর বলেন রুমটা অন্ধকার করার জন্য। আমরা তার কথা মতো তাই করলাম। মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। এরপর শুরু হলো পরীর সাথে হুজুরের কথোপকথন। হুজুর রুকাইয়া শুরু করলেন। 2 মিনিটের মধ্যেই আবার জ্ঞান ফিরে ও ছটফট করতে থাকে। আমরা ওকে শক্ত করে ধরে রাখি। রনি তখন বলে, তোমাদের যা করবার করো, কিন্তু আমি নাছোড় বান্দা। এই ছেলে যে ভুল করেছে, এইটার বিহিত করতেই হবে। হুজুর তখন বলে, কি করেছে ছেলেটা? ও তখন চুপচাপ ওনার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না, শুধু রাগান্বিত চেহারায় হাসতে থাকে। তখন হুজুর গ্লাস থেকে কিছুটা পানির ফোঁটা হাতে নিয়ে ওর মুখে মারা মাত্রই ও চিৎকার করে ওঠে এবং এমনভাবে আমাদের ধাক্কা দেয় আমরাও আটকে রাখতে পারি না। দুইজন দুই দিকে ছিটকে পড়ি। তখন ডিরেক্ট গলায় হাত দিয়ে সে আত্মহননের চেষ্টা করে। আমরা ওকে 2 দিক থেকে টেনে সরাতে চাই, কিন্তু পারি না। হুজুর আয়তাল কুরসি আর দোয়ায় ইউনুস পড়তে থাকেন আর হাত দিয়ে ওকে সরাতে থাকেন। ও একটু পরে নিস্তব্ধ হয়ে যায়। আরও পরে আমরা রশি দিয়ে ওকে চেয়ারের সাথে বেঁধে ফেলি। হুজুর বলে, তোমরা এখন বাইরে যাও। আমরা বের হয়ে আসি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর হুজুর বাইরে এসে বলেন, ওকে আছে কিছু খেতে দিও না। ও গতকাল বিকেলে গোরস্থানের একটা জায়গায় পা দিয়ে কোনো একটা জিনিস ছিটকে ফেলে দেয়। হয়তো সেইটা ওর সামনের দিকে ছিল, ও খেয়াল করেনি। আর ওখানেই ওই পরীটা ছিল, যেটা ওই পরীটার মোটেও ভালো লাগেনি। সেই জন্যই ওকে পজেস্ট করেছে। আর এই জায়গাটা কোন জায়গা সেটা গোপনীয় থাক। আর ও, আমি আর রনির বড় ভাই ওখানে থাকার কারণে কিছু বলছিল না। তোমরা যাওয়ার পরে আমাকে সবকিছু পরিষ্কারভাবেই বলে। তারপর হুজুর চলে যায়। পরে আমরা সবাই রুমে ঢুকি, দেখি ও বিছানায় জ্বরে কাতরাচ্ছে। আমাদেরকে আর ওর বড় ভাইকে দেখে ও ভীষণ ঘাবড়ে যায়। আপনারা এত মানুষ এখানে, কি হয়েছিল? আমরা আর কিছু না বলে ওকে খাইয়ে দেই। খেয়ে জ্বরের ওষুধ খেয়ে ও ঘুমিয়ে যায়। পরের দিন ও আল্লাহর রহমতে সুস্থ হয়। ওই ঘটনার পর আমরা গোরস্থানের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম, আর কেউ ওদিকে যেতাম না। তো ঘটনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন। আর এটা পুরোপুরি সত্য ঘটনা, যার কারণে হয়তো খুব বেশি টুইস্টও নেই, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি। অনেকের ঘটনার সাথে খানিকটা মিলেও যেতে পারে। বগুড়ায় যারা আছেন লিসনার্স, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, তাদেরকেও অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আমি অনেকে ব্যস্ত থাকি কাজের প্রেশারে, যার কারণে আর শুনতে পারি না ভূত এফএম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা ভূত.com-এর প্রতি। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার স্টোরির জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কয়েকটা। সেই রিকোয়েস্টের মধ্যে প্রথম রিকোয়েস্ট হচ্ছে যে বেশি করে ঘটনা পাঠান। আমরা চমৎকার কিছু এপিসোড আপনাদের সামনে নিয়ে আসতে চাই, হাজির করতে চাই। সেই জন্য আপনাদের ঘটনা খুব বেশি প্রয়োজন, বিশেষ করে অডিও ক্লিপ।
অবশ্যই পাঠাবেন আমাদেরকে। আর এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি প্রচুর আমাদের লিসেনার্স যারা আছেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর অনেক জায়গা থেকে আমাদের ঘটনা পাঠাচ্ছেন। সেটা হতে পারে উত্তর আমেরিকা, সেটা হতে পারে ইউরোপ, সেটা হতে পারে আফ্রিকা, সেটা হতে পারে এশিয়ার অন্য দেশগুলো। স্পেশালি আমরা কানাডা, আমেরিকা, লন্ডন এই সমস্ত জায়গা থেকে বেশ কিছু স্টোরি পাচ্ছি। আস্তে আস্তে সেই স্টোরিগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আর একই সাথে আমরা ইন্ডিয়া থেকেও প্রচুর স্টোরি পাই। ইন্ডিয়াতে সুবিধা হয় যে আমাদের মানে যে ঘটনাগুলো তারা পাঠান, যে বর্ণনা থাকে মানে পরিস্থিতির বর্ণনা, সেই বর্ণনাগুলো আমাদের দেশের সাথেও খুব ভালোভাবে মিলে যায়, কারণ একদম পার্শ্ববর্তী দেশ। এবং যারা দেশের বাইরে থাকেন তারাও যখন বলেন সেটাও একটা ভিন্ন মাত্রা যোগ করে, কোনো সন্দেহ নেই। আমি বলবো যে আপনারা বেশি করে অডিও ক্লিপ পাঠান। আমাদেরকে সবচেয়ে বেশি ঘটনা পাঠান যারা, তারা হচ্ছে, আমি যেন নামটা সবার মধ্যে ঢুকাইনি, আমি আলাদাভাবে বলছি, তারা হচ্ছে যারা আমাদের লিসেনার্স যারা মিডল ইস্টে থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। এবং আপনারা, আমি জানি যে প্রচণ্ড ব্যস্ত সময় কাটান, কাজ কর্ম নিয়ে নানান রকমের ব্যস্ত থাকে, তারপরেও সময় করে যে আমাদের শোনেন এবং তারপরে আবার ঘটনাও পাঠান, এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার ভালোবাসা নিন, আমার শ্রদ্ধা গ্রহণ করুন। আশা করছি এভাবেই পাশে থাকবেন। সত্যি কথা বলতে যেটা, আপনারাই আমার সামনে এগিয়ে যাবার ভরসা, এবং সেই কারণেই সাহস করে ইউটিউবে শো করতে আসা। আমি যখনই আপনাদেরকে বলি যে সাবস্ক্রাইব করতে হবে, আমি দেখছি যে আপনারা সাবস্ক্রিপশন শুরু করে দিয়েছেন। আমি যখন বলি যে ফেক চ্যানেলগুলোতে গিয়ে শুনবেন না, আপনারা সেটাও করছেন। এর চাইতে বেশি আর কি চাইতে পারি? মানে এত কষ্ট করে একটা শো প্রিপেয়ার করার পরে যখন দেখি কোনো ফেক চ্যানেল সেই শোটা তুলে দিয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে, তখন সত্যিই কষ্ট পেতে হয়। আপনারা সচেতন, সে কারণে আপনারা, আমি জানি যে এইরকম কোনো ফেক চ্যানেলের মাধ্যমে আমাদের শো শুনবেন না, কারণ সব কিছু এখন অ্যাভেলেবেল সব জায়গাতেই। আমাদের চ্যানেল এবং আমাদের স্বাধীন মিউজিক অ্যাপ সব জায়গাতেই এটা আপনি চাইলেই পাবেন। সুতরাং অন্য কোথাও যাবার তো কোনো দরকার আমি অন্তত দেখি না। যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনিও পড়ে শোনানোর অনুরোধ করেছেন। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জানতে চাইলাম না। আমি আগে প্রথমে সালামের উত্তরটা নিই, ওয়ালাইকুম সালাম। এবং তারপরে তিনি বলছেন, জানি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ আতিফুজ্জামান, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়ন থেকে লিখছি। আমি এবং আমার বন্ধু মোহাম্মদ সানি দীর্ঘ সময় ধরে আপনার শোটি শুনে আসছি। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল আমাদের গ্রাম কেন্দ্রিক কিছু ঘটনা শেয়ার করব, কিন্তু তেমন সময় ও সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি। কিন্তু কিছুদিন আগের একটা ঘটনা আমাদের গ্রামের সকলের জীবন বদলে দিয়েছে। ঘটনাটি গত 19শে আগস্ট 2022-এর একটি ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি বর্তমানে আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছেন। গত 26শে আগস্ট 2022 সকলে তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। মোহাম্মদ নাজিম উদ্দিন আমাদের গ্রামের একজন যুবক ছেলে, বয়স 22-23 হবে। পেশায় সে ছিল একজন অটো চালক। 1 বছর হলো তিনি বিয়ে করেছেন এবং 21 দিন হলো তার ঘর আলো করে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। সঙ্গত কারণে আমি তার স্ত্রী এবং সন্তানের নাম এখানে প্রকাশ করছি না। দিনটি ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো নাজিম সকালে অটো নিয়ে শহরে চলে যায় এবং সারাদিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি বিলান। সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু কে জানত আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে। আল্লাহ যে কার ভাগ্যে কখন কি লিখে রাখে তা তিনিই ভালো জানেন। সেদিন রাতে 11টার দিকে শুরু হয় বিশাল আকারের একটি ঝড়। ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদার দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ওই বাজারের একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার। তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাঁকনহাট নামের একটা স্থানে। তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পারায়
ভেতরে বন্ধ করে থেকে যান। কিন্তু ঝড় 12টা নাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না এবং অনবরত ফোন করা হলেও রিসিভ করেন না। এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে রাতে দোকানদারের পাশের দোকানদারকে ফোন দেয়, যার বাড়ি দোকানের পাশেই ছিল। পরে সেই দোকানদার এবং গ্রামের কিছু লোক ওই দোকানে এসে ডাকাডাকি করে, কিন্তু অনেক ডাকার পর যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না, তখন তারা দোকান খুলে দেখে সে মেঝেতে পড়ে আছে। পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখে তিনি মৃত। পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানান। এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে এসে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই লাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু সেই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে ছিল, তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অটোটি নিয়ে যেতে বলে এবং নাজিমও তাতে রাজি হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয়। তারপর বাজারে গিয়ে লাশটি অটোতে তুলে তার বাড়িতে যেতে শুরু করে। কিন্তু সেই রাতে ঝড়ের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছিল, যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হয়। অনেক জায়গায় অটো থামিয়ে গাছ ডাল সরিয়ে খুব কষ্টে তাকে যেতে হয়। অবশেষে তারা সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছায়। কোনো প্রকার সমস্যা হয় না, কিন্তু নাজিম ভাই একা ওই দীর্ঘ ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান। পুরো রাস্তা জুড়েই তার মনে একটা অন্যরকমের ভয় কাজ করে। কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন তার বাড়ির পাশে রাস্তার ধারে কোনো গাছ বা ডাল ভেঙে পড়ে থাকলে তিনি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেটা সংগ্রহ করবেন। যেই ভাবা সেই কাজ। তিনি বাড়িতে ফিরে অটোটি রাস্তায় রেখে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে পড়ে আছে। তখন রাত 2:30 হবে। এত রাতে তিনি একা ওই শুনশান জায়গায় যেন অদৃশ্য শক্তি তাকে টানছে। আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম বিন্ধ্যপুর। দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমাদের গ্রাম পেরিয়ে কিছুটা গেলেই একটা ব্রিজ পড়ে। সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু ব্রিজের ওই পারে গেলেই মনে হয় একটা অন্যরকম ভয় যেন জড়িয়ে ধরে। ব্রিজের পর থেকে রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক পাশে তাল গাছের সারি, এরপর আবারও ছোট কালভার্ট। এখান থেকে একটা মাটির পার্শ্ব রাস্তা অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভেতরে আছে একটি পুকুর, কিন্তু বাঁশঝাড়টা এতই ঘন যে রাস্তা থেকে ভালোভাবে দেখা যায় না। এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা আছে। সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে আসে সেই ডালটি কাটতে আসতে চায়। এত রাতে ডাল কাটতে যেতে তার মা বাবা অনেকে বারণ করে, কিন্তু সে কিছুতেই কারো কথা শোনে না এবং একটি দা নিয়ে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু তার কুকুরগুলো এসে তার পথ আটকায়। নাজিম ভাইয়ের বাসায় 2টি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসতো। নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকতো। তো যখন নাজিম ভাই বাড়ি থেকে বের হয় তখন নাজিম ভাইয়ের সেই কুকুর 2টি এবং তার সাথে আরেকটি অপরিচিত কুকুর, মোট 3টি কুকুর তার পথ আটকায়। এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে এসছে। কিন্তু অপরপক্ষে বাড়ির কুকুর 2টিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করেনি, বরং ওই অপরিচিত কুকুরটি থেকে নাজিম ভাইকে রক্ষা করে চলেছে এবং তারা কোনোভাবেই নাজিম ভাইকে সামনে এগোতে দিচ্ছে না। নানাভাবে তারা নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে। কেউ লুঙ্গি মুখে দিয়ে টানছে, কেউ গা ঘেঁষে ঠেলছে। এভাবে প্রায় 20 মিনিট ধরে তারা নাজিম ভাইয়ের পথ আটকানোর পর তাকে আটকাতে সফল হয়। অবশেষে নাজিম ভাই বলে যে, তোরা যখন আমাকে যেতেই দিবি না তাহলে ঠিক আছে, আমি রাত যাচ্ছি না, আমি কালকে খুব সকাল সকাল যাব। এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং তার কুকুরগুলোকেও খাওয়ান, আর তারপর ঘুমোতে যান। কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না, তার খুব ভয় লাগতে থাকে। পরে তিনি তার মাকে ডাক দেন এবং বলেন, আমার তো খুব ভয় লাগছে, তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই। এরপর রাতে আর কিছুই হয় না। পরের দিন সকালে নাজিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। দিনটি ছিল শুক্রবার। সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু সেদিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠেন। রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যান, আর তার সাথে বাবা ও মাও গিয়েছিল। যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো সব ভেজা ছিল।
তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা। সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে। এক পর্যায়ে ডালটি তাকে নিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। প্রথমে নাজিম ভাই, তারপর ডালটি তার উপর পড়ে। ফলে নাজিম ভাইয়ের বাম হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। এছাড়াও তিনি মাথাতে গুরুতরভাবে আঘাত পান। তখন তার বাবা মা, আশেপাশের জমিতে কাজ করা কিছু লোকজন তাকে এখান থেকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং আইসিইউতে ভর্তি করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। নাজিম ভাই খুবই ভালো মানুষ ছিলেন, তাই সকলের তার জন্য চিন্তা, তার জন্য দোয়া করতে থাকে সবাই। কিন্তু নাজিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা যাচ্ছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না। অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা, কিছু কারণবশত তার নাম এখানে লিখছি না, আমরা তার ছদ্মনাম দিচ্ছি জাহেদা বিবি। আমাদের গ্রামের সবাই জানে তার কাছে একটি জিন থাকে। এর প্রমাণও গ্রামবাসী অনেকবার পেয়েছে। যেমন কিছু বিপদের সংবাদ তিনি আগে থেকে বলে দিতে পারতেন। ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটার তৃতীয় দিন জাহেদা বিবিকে তার সাথে থাকা জিনটি জানান যে গত ঝড়ের রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্টু জিনের আগমন ঘটেছে। তিনি আরও বলেন তারা নাকি একজন যুবক বয়সের ছেলের প্রাণ চায় এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই দিন গাছ থেকে ফেলে দিয়েছে। তিনি বলেন নাজিমকে ওরা নিয়ে যাবেই, তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয়। আর শুধু যে নাজিমকে নিয়ে যাবে তাই না, এরপরও তারা কাউকে নিতে পারে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় জানান। তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবক ছেলেদের কাছ থেকে টাকা তুলে মসজিদে দান করতে এবং 1 কেজি মিষ্টি কিনে দুপুর 12টার মধ্যে সেই গাছটির নিচে রেখে আসতে। সেই গাছের জন্য তিনি তার আরও 2 জন মহিলাকে যেতে বলেন। পরে গ্রামবাসীরা তার কথা মতোই কাজ সম্পন্ন করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে দেন। এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে চলমান এই অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে সকলেই আতঙ্কিত হয়ে থাকলেও গুটি কয়েক লোকজন এই বিষয়গুলো তেমন বিশ্বাস করত না। তাই সেই দিন মিষ্টি রেখে আসার পর গ্রামের 2 জন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলো কী অবস্থায় আছে দেখার জন্য। কিন্তু অবাক করা কাণ্ড, যখন তারা দেখেন যে সেখানে মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যেই পাত্রে রেখে আসা হয়েছিল সেই পাত্রটি পর্যন্ত সেখানে ছিল না। তারা দুজনেই বেশ অবাক হন, কিন্তু পরক্ষণেই আবার ভাবেন হয়তো রাস্তার ধারে মিষ্টি পড়ে থাকতে দেখে কেউ খেয়ে নিয়েছে। কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাজের জন্য জমিতে যাওয়ার সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পান। গ্রামে এই ঘটনাটি সবার মধ্যে জানাজানি হয়ে যায়। সেই দিন সন্ধ্যায় গ্রামের আরও কিছু লোক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়। লোকটির নাম ছিল সাহেব আলী। সাহেব আলী ওই দিন সন্ধ্যাবেলায় কোনো কারণ ছাড়াই হাঁটতে হাঁটতে সেই ব্রিজের কাছে যান এবং ব্রিজের ওপর বসে থাকতে হঠাৎ খেয়াল করেন যে 7 বছর বয়সী নাতি ব্রিজের ওই পারে একা খেলা করছে। প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে। তাই কোনো রকম ধমক না দিয়ে বলেন, ওই তুই এখানে এই সন্ধ্যায় কার সাথে আসলি, আর তোর কানে আজান যায়নি? কিন্তু তার নাতি তার কোনো কথারই উত্তর দেয় না। এক পর্যায়ে তিনি তার নাতির ওপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়িতে আনতে শুরু করেন। এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান। কোথায় তার নাতি? তিনি তো একা, দূর দূরান্তে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। অথচ তার ঠিক মনে আছে ব্রিজে ওঠার সময় তিনি তার নাতির হাত ধরেছিলেন। তিনি ওই মুহূর্তে প্রচণ্ড ভয় পেয়ে যান এবং আল্লাহর নাম নিয়ে জোরে এক দৌড়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়েই জ্ঞান হারান। পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরও আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন যে আমাদের পাড়ার কোনো ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজের ওই পারে বা ব্রিজে না বসে। যদি কেউ ওই ব্রিজের ওপরে বসে তাহলে ওই জিনগুলো তাদেরকে নিচে পানিতে ফেলে দেবে, আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এখানে বলে রাখি ওই ব্রিজটির নিচে একটি বড় জলাশয় রয়েছে। পুরো বছরই প্রায় ভরা পানি থাকে। এরপর থেকে সন্ধ্যার পর আর কেউ ব্রিজে যেত না।
এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। এভাবে দেখতে দেখতে পুরো 8টি দিন চলে যায়। দিনটি ছিল 26 আগস্ট 2022। সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল। আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। এমন সময় নাজিম ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে। এই কথা শোনার পর আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে। গ্রামে অনেক লোক মারা গিয়েছে, কিন্তু গ্রামের লোকজন কখনো এতটা ভেঙে পড়েনি। রাত 10টার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে আসে এবং রাত 11টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপর 11:30-এ তার মাটি হয়। এইটাই ছিল ঘটনা। আমার সব কাজ শেষ করে আমরা 12:30টার দিকে বাড়িতে ফিরি, কিন্তু চোখে কেন যেন ঘুম আসছিল না। তাই ভাবলাম পুরো ঘটনাটা আপনার কাছে শেয়ার করি। তাই ঘটনাটি লিখে ফেললাম। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করবেন। ঘটনাটি পছন্দ হলে লিসেনারদের কাছে শেয়ার করবেন প্লিজ। আমি আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনারদের ভালো লাগবে। অবশেষে আমি আতিফুজ্জামান ঘটনার স্থানগুলো, ছবি এবং মোবাইল নাম্বার শেয়ার করছি। তারপরে তিনি শেয়ারও করেছেন। আমার কাছে একটাই প্রশ্ন, যে এই যে ঘটনাটি আমরা শুনলাম, এই ঘটনাটি আপনাদের কাছে কতটুকু মনে হয় যে এটা কত পার্সেন্ট প্যারানর্মাল বা কত পার্সেন্ট একটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম এবং এই প্রশ্নটা রেখেই আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com-এর শ্রোতা বন্ধুরা। আমি ভূত.com-এর নিয়মিত শ্রোতা। আশা করি ভালোই আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলে থাকেন। আমি সাজ্জাদ হোসেন নয়ন, লিখছি ময়মনসিংহ ফুলপুর উপজেলার 1 নং ছনধরা ইউনিয়ন থেকে। শুরুতেই রাসেল ভাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই এমন অসাধারণ একটি প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। গত 140তম এপিসোডে বিলের পিশাচ শিরোনামে আমার নিজের একটি ঘটনা ভূত.com-এ প্রচারিত হয়েছে। এই জন্য রাসেল ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানে প্রোগ্রামটি আমার এতই পছন্দের যে কানে হেডফোন লাগিয়ে ভূত.com না শুনলে ঘুম আসে না। তাই শুধুমাত্র ভূত.com শোনার জন্য স্বাধীন মিউজিক অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছি। আজকে শুধু একটি ঘটনা নয়, বেশ কয়েকদিনের ঘটনা একসাথে করে দিচ্ছি। লেখায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, একটু পড়ে শোনালে খুশি হব, কেননা রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা বরাবরই অসাধারণ লাগে শুনতে। উল্লেখ্য, আজকে যে ঘটনাটি পাঠাবো, এই ঘটনাটি আগেও একবার পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো ঘটনাটি সবার অগোচরেই থেকে গেছে। তাই আজকে নতুন করে বানান ও যত সম্ভব ভুল ঠিক করে লেখার চেষ্টা করছি। আমি আর বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নানার সাথে ঘটা। আমাদের গ্রামের বাড়িতে, বলা বাহুল্য আমাদের গ্রামের বাড়ি ও আমার নানার বাড়ি একই জায়গায়। আজ থেকে প্রায় 40 থেকে 41 বছর আগে, 1980-81 সালের দিকের কথা। তখনকার সময়টা এখনকার তুলনায় প্রচুর মাছ আমাদের নদীনালা খাল বিলগুলোতে পাওয়া যেত। মানুষ ছিল কম, মাছ ছিল বেশি। মাছ খেকোড়াও সমান তালে নদীনালায় ঘুরে বেড়াতো। আমার নানার নাম হাসমত আলী। গ্রামের সবাই শর্টকাটে হাসু নামেই চেনে। তখনকার সময়ে মাছ ধরাটা একরকম নেশাই ছিল। গ্রামের সবাই ওনাকে সেরা মাছ শিকারী বলেই জানত। মাছ বিক্রি করতেন না, নিতান্তই শখের বশে মাঝে মধ্যে মাছ ধরতেন এবং সারা রাত কাটিয়ে দিতেন। রাতের বেলা বিলে বা নদীতে একাই আশেপাশের গ্রামে বোয়াল মাছ ধরতে বড়শি নিয়ে চলে যেতেন। মাঝে মাঝেই ওনার সাথে ছোটোখাটো ঘটনা ঘটত, কিন্তু সেগুলোকে তিনি খুব একটা পাত্তা দিতেন না। এমনই এক রাতে তিনি মাছ ধরতে গিয়েছিলেন আমাদের গ্রামের চিলাবিল নামক একটি বিলে, যে বিলের কথা আগের বার আমি আমার ঘটনায়
উল্লেখ করেছি। যারা গ্রামে থাকেন বা থেকেছেন তারা হয়তো জানেন, বৃষ্টি হলে প্রচুর মাছ বিল থেকে বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে আসে। সেরাতেও প্রচুর বৃষ্টি হওয়ায় প্রচুর মাছ বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে এসেছিল। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয় এবং চাঁদ দেখা যায়। মাঝরাতের দিকে তিনি কেরোসিনের এক প্রকার বড় বাতি, যেগুলো দেখতে অনেকটা বদনার মতো, এমন একটি বাতি নিয়ে মাঝরাতে বিলের দিকে যান। বাঁশের তৈরি এক ধরনের চাটাই আছে যেগুলোতে পানি বের হতে পারে কিন্তু মাছ বের হতে পারে না। সেগুলো দিয়ে বেশ কয়েকটি ক্ষেত আটকে ছিলেন। শেষে পলো ও টোটার সাহায্যে শোল, মাগুর, গজার, বাইম ইত্যাদি মাছ ধরে ধরে ওনার পাত্রে রাখছিলেন। খুব মনোযোগ সহকারে মাছ ধরছিলেন বলে চারিদিকের পরিবেশ কেমন সেটা তিনি আর খেয়াল করেননি। কিন্তু হঠাৎ খেয়াল করলেন, এত মাছ ধরা পড়ার পরেও ওনার পাত্রে মাছ নেই। এত মাছ ধরছেন কিন্তু ওনার পাত্র খালি। তিনি তৎক্ষণাৎ কিছুটা বুঝতে পেরেছিলেন কিছু একটা আছে আশেপাশে, যেহেতু এসব বিষয় আগে থেকেই তার জানা ছিল। নানা আর দেরি না করে সোজা বাড়ির পথে হাঁটা ধরলেন। তখন মাঝরাত, যেহেতু জ্যোৎস্না আছে তাই তিনি মাছ ধরার কেরোসিন বাতিটা নিভিয়েই হাঁটছিলেন। যখন বাড়ির কাছাকাছি চলে এলেন, ঠিক এই সময় ওনার সামনে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন বিশালাকার কেউ একজন ওনার সামনে দাঁড়িয়ে ওনার দিকেই তাকিয়ে রয়েছে। নানা বাস্তবিকভাবে অনেক সাহসী ছিলেন এবং ছায়ামূর্তির মুখের দিকে তাকানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু তার মুখমণ্ডলটা এতটাই ওপরে ছিল যে এবং এতটাই জ্বলজ্বল করছিল যে চোখ ছাড়া আর কিছুই বোঝা যায়নি। তিনি এতে না ঘাবড়ে গিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ঝুলন্ত ছায়ামূর্তিটার দিকে। হঠাৎ চোখের পলক পড়তেই সামনে থেকে ছায়ামূর্তিটা উধাও হয়ে কোথায় যেন চলে যায়। নানা প্রচণ্ড রকমের ঘাবড়ে যান এবং দেরি না করে ঝটপট দোয়া পড়তে পড়তে বাড়ি চলে আসেন। পরের দিন মাছ ধরতে তার সাথে নিয়ে গেলেন ওনার চাচাতো ভাই হাবিব নামের একজনকে, যাকে সবাই হাবি নামে চেনে। সেদিন ওই দুজনের সাথে একই ঘটনা ঘটে। মাছ ধরে পাত্রে রাখছেন কিন্তু পাত্রে কোনো মাছ থাকছে না। ঠিক ওই মুহূর্তে হাবি নানা যা দেখলেন, নানার মাছের পাত্র থেকে সাদা চাদর মুড়োনো কিছু একটা যেন একটা মাছ নিয়ে পাশের ক্ষেতের আইলে বসে চপচপ করে খাচ্ছে। স্বাভাবিকভাবে হাবি এই দৃশ্য দেখা মাত্রই ভয় পেয়ে যান। নানাকে জানালেও নানাও সেদিকে তাকান এবং আগের রাতের কথা তার মনে পড়ে যায়। হাবি নানা যেহেতু নানার চেয়ে অনেক বয়সে ছোট ছিল, তাই উনি যেন ভয় না পায়, যেন নানা নিজের মনে সাহস এনে হাবি নানাকে বলল, এসব কিছু না, ওদ 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 হচ্ছে ভোদর জাতীয় মাছ খেকো প্রাণী। ওকে ওর মতো করে খেতে দে আর চল বাড়ি ফিরে যাই। এই বলে নানা হাবি নানাকে নিয়ে ক্ষেত থেকে ডাঙায় উঠে যান। যখনই তারা পানি থেকে ওপরে উঠলেন, মনে হচ্ছে যেন বিলের ওপর দিয়ে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে আর কি যেন বলছে, আজকেও মাছ দিলি না, আজকেও না, আজকেও না। সাগরের ঢেউ এত গর্জন করে না যত গর্জন বিলের পানিতে হচ্ছিল ওই সময়। এরপর কাল বিলম্ব না করে নানা হাবি নানাকে নিয়ে প্রায় দৌড়ে চলে আসেন বাড়ির দিকে। মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছু নিয়েছে। বাড়ির ঠিক কাছাকাছি এসে হাবি নানা পেছন দিকে তাকিয়ে যা দেখেন তা তিনি জীবনেও ভুলতে পারবেন না। তিনি পিছন তাকিয়ে দেখেন ছুটে আসছে চাঁদের আলোতে স্পষ্টভাবে তার চেহারা দেখা যাচ্ছে। সে ছিল অনেক লম্বা আর কপালে একটা চোখ ছিল, চোখ দুটো ছিল বুকের মধ্যে। এই দৃশ্য দেখার পরে তিনি আর নিজেকে সামলাতে পারেননি, সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। নানা কোনোভাবে হাবি নানাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে এসে ধপাস করে পড়ে যান। তখন ফজরের আজান হয় এবং চারিদিকে আলো ফুটতে শুরু করে। এরপর দিনের বেলা জ্ঞান ফিরলে হাবি নানার জন্য গ্রামের হাকিম মুন্সি নামের এক হুজুরের কাছ থেকে পানি পড়া ও তাবিজ নিয়ে আসা হয়। হুজুর বলেছিলেন, তোমাদের পিছু নিয়েছিল মাছ খেকো এক ধরনের জিন। কোনো কারণে সে তখন মাছ শিকার করতে অক্ষম ছিল। তার হাতে পড়লে হয়তো অনেক ক্ষতি হতে পারত। যাই হোক, তাবিজ দিচ্ছি, যেখানেই যাবে তাবিজ সাথে রাখবে, আল্লাহর রহমতে কিছুই হবে না। ঘটনা এখানে শেষ হলে ভালোই হতো, কিন্তু এই ঘটনার রেশ আমাদের নানাকে নিঃস্ব করে দেয়। এর কয়েকদিন পর সবকিছু তারা প্রায় ভুলেই গিয়েছিল। নানা আবার মাছ ধরতে বের হলেন এবং বড়শি আগে থেকেই নদীতে গাঁথা ছিল। তিনি প্রায় মাঝরাতের দিকে বাড়ির পাশের নদীতে গেলেন। গিয়ে দেখলেন একটা বড় ছিপ বাঁকা হয়ে নাড়াচাড়া করছে। স্বাভাবিকভাবে বোয়াল মারার বড়শিতে বোয়াল ধরা পড়লে এরকম হয়। এখন পানিতে নেমে বড়শিটা উপরে তুলে নিয়ে আসতে হবে।
নানা বড়শির ছিপ ওপরে আনার জন্য নদীতে নামলেন। প্রথম ডুব দিয়ে ছিপের গোড়া ধরতেই তিনি শুনতে পান অদ্ভুত এক শব্দ ওনার দিকে এগিয়ে আসছে। শব্দটা অনেকটা ঢোল বাজালে যেমন হয় বা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় আমরা যেমনটি শুনে থাকি, ঠিক ওই রকম। নানা পানি থেকে গলা ভাসিয়ে ভাবলেন কি হচ্ছে ওনার সাথে, আবার দেখবেন। দ্বিতীয় ডুব দিতেই উনি শুনতে পান সেই শব্দগুলো একদম কাছে চলে এসেছে। এবার তিনি সব বুঝতে পারেন এবং দেরি না করে তাড়াহুড়ো করে ওপরে উঠে বাড়ির পথে হাঁটা ধরেন। ঠিক এমন সময় কে যেন পেছন থেকে আবারও বলে, আজকে দিদি না, ছাড়বো না, ছাড়বো না। নানা এবার রীতিমতো ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন এত তাড়াতাড়ি রাতের বেলায় এভাবে একা মাছ ধরতে আসাটা ওনার একদমই উচিত হয়নি। এরপর নানা দ্রুত বাড়িতে চলে আসেন। পরদিন সকাল থেকেই নানা ভীষণ অসুস্থ, ভয়াবহ রকমের ডিসেন্ট্রি এবং দুর্বলতা শুরু হয়। অনেক হুজুর, কবিরাজ, ডাক্তার দেখানোর পরেও কাজ হচ্ছিল না। এইভাবে 7 থেকে 8 মাস বিছানায় পড়ে থাকেন মৃত্যুশয্যার রোগীর মতো। সবাই ধরে নিয়েছিল যে তিনি আর সুস্থ হবেন না। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এভাবে টানা 8 মাস মরণ রোগে ভুগছে। সংসার চালাতেও চিকিৎসার খরচ জোগাড় করতে জমি, গরু, বাছুর সব বিক্রি করে দেওয়া হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এমনভাবে চলতে চলতে একদিন ময়মনসিংহের হালুয়াঘাটের এক কবিরাজ আমাদের গ্রামে আসেন। তিনি সব শুনে বলেন যে বিটের মধ্যে থাকা জিনের এটা কাজ, এবং এটাও তিনি বলেন যে জিন নানাকে পুরোপুরি মারবে না, ধীরে ধীরে কষ্ট দেওয়া, ক্ষতি করা তার উদ্দেশ্য। কারণ নানা তাকে মাছ দেয়নি, এতে সে ক্ষুব্ধ হয়েছে। এরপর তিনি একটা গাছের বাকল নিয়ে তাবিজ আর পানি পড়া দিয়ে যান। এক সের চাউল আর একটা ছোট মুরগি নিয়ে যান উপহার হিসেবে, আর বাড়ির অন্য লোকদের কিছু আমল শিখিয়ে দিয়ে যান। এরপর আল্লাহর অশেষ রহমতে নানা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এরপরেও রাতে মাছ ধরতে গিয়েছেন অনেকবার। উনি আর ডুব দিয়ে বা বেশি পানিতে মাছ ধরতেন না। আর আমি আমার নানিকে কোনোদিন পানিতে ডুব দিয়ে গোসল করতেও দেখিনি। তবে সেই মাছ না দেওয়ার খেসারত শারীরিক ও আর্থিকভাবে এভাবে দিতে হবে তা কেউ কোনোদিন চিন্তাও করেনি। আমার নানা এরপর দীর্ঘদিন জীবিত থেকে 2019 সালের 26 জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। রাসেল ভাই, এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদিও ঘটনাটা অনেক লম্বা এবং সেভাবে গুছিয়েও লিখতে পারিনি। কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্যের জন্য সকল লিসনারদের ধন্যবাদ। রাসেল ভাই এবং আপনার পরিবার ও ভূত.com-এর সকল কলাকুশলী শ্রোতাবন্ধুলি সুস্বাস্থ্য ও সুদীর্ঘ আয়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে, আমার কাছেও বেশ ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 238তম এপিসোড, তার মানে অনেকটা সময় একসাথে পথ চলা। আর এই পথ চলতে গিয়ে বিভিন্ন সময় আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়েছি, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যখন আপনাদের কোনো ঘটনা পছন্দ হয়েছে তখন ঠিক যেভাবে আপনারা আমাদের প্রশংসা করেছেন, ঠিক একইভাবে যখন কোনো ঘটনা পছন্দ হয় নাই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাহায্য করেছেন, আমাদের পথ দেখিয়েছেন, এবং সেটা যেন অব্যাহত থাকে। কয়েকটা প্রশ্নের একটু উত্তর দেই। আপনারা ফেসবুকে রেগুলার যে সমস্ত প্রশ্ন লেখেন বা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন সেই সমস্ত বিষয়, একটা হচ্ছে ইমেল আপনারা বেশি চান। আমি জানি ইমেল বেশি চান এই কারণেই, কারণ হচ্ছে বিভিন্ন সময় আপনাদের অডিও ক্লিপ যেগুলো থাকে সেগুলো হয়তো অতটা পছন্দ হয় না। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, আপনারা অনেকেই খুব চমৎকার বলতে পারেন। এই তো আমরা কয়েকদিন আগেও আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আর বিভিন্ন সময় যারা হচ্ছে আপনার টেলিভিশনের সামনে বা বিভিন্ন সময় যারা
ফেসবুকেই বক্তব্য দিলেন, খুব চমৎকারভাবে আপনারা বলতে পারেন। সুতরাং কোনো ঘটনা যদি আপনাদের জানা থাকে একইভাবে কিন্তু আমাদের কাছে উপস্থাপন করতে পারেন। এবং যদি আপনার চেনা জানা কেউ এরকম থাকেন যিনি ঘটনা চমৎকারভাবে গুছিয়ে বলতে পারেন, তাকে কিন্তু উৎসাহিত করতে পারেন। তাহলে দেখবেন যে আমাদের অডিও ক্লিপগুলোও অনেক মানসম্পন্ন হবে। একই সাথে আপনারা সবসময় আমাদেরকে জানান ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে একটা জিনিস বলতে চাই, আপনারা নিশ্চয়ই আমাদের মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে প্রোমোও শুনছেন যে সেই পুরনো সুরে আমরা আবারও ফিরে এসেছি। এই পুরনো সুর মানে আপনাদের চিরচেনা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং সেটা কিন্তু বেশ অনেক আগে থেকে, অর্থাৎ গত বছর থেকেই কিন্তু আমরা শুরু করেছি। তাহলে অনেকেই এখন এই কমপ্লেন করছেন কেন? আমাদের বিভিন্ন ফেক চ্যানেল রয়েছে ইউটিউবে যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের শোগুলো প্রচার করে থাকে, এবং সেখানে অনেক পুরনো এপিসোডও রয়েছে। যে পুরনো এপিসোডে হয়তো অনেক অচেনা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের রয়েছে। সেই মিউজিকগুলো ভালো, সেই প্রশ্ন অনেক পরে। আমার কাছে খুব পছন্দের প্রত্যেকটা মিউজিক, এবং যিনি ক্রিয়েট করেছেন আমাদের সেই মহান এবং আমাদের সবার প্রিয় এবং মানে অসম্ভব অসাধারণ একজন মিউজিশিয়ান, তিনি হচ্ছেন আমাদের চিন্টু ভাই। তার হাতেই কিন্তু সমস্ত কিছু ক্রিয়েট করা, যে সমস্ত মিউজিকগুলো আপনাদের পছন্দ সেই মিউজিকগুলো সিলেক্টও করেছেন তিনি। সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, মানে একজনই আছেন যিনি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এবং ওই জায়গাটায় আমরা কখনোই কোনো কমতি রাখিনি। অর্থাৎ চিন্টু ভাইকে আমাদের চাই, এবং চিন্টু ভাইয়ের মতন ফাইনেস্ট মিউজিশিয়ান আছে কিনা আর কেউ, মানে আমি খুব এরকম দেখিনি আর কি। তো আমার কাছে অনেক শ্রদ্ধা জানাই চিন্টু ভাইকে, আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, আমাদেরকে এভাবে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। এত গুণী মানুষ আমার সঙ্গে যখন আছেন তখন আমার আসলেই পথ চলতে ভয় লাগে না। তো যে সমস্ত মিউজিকগুলো আপনারা মাঝখানেও কমপ্লেন দিয়েছিলেন সেগুলো কিন্তু তারই ক্রিয়েশন, এবং আমার অনেক পছন্দের মিউজিক। যাই হোক, পুরনো ব্যাপার বা পুরনো যে সমস্ত মিউজিক তার প্রতি আমাদের সবসময় একটা আগ্রহ থাকে, সেটা আমি জানি, এবং সেই কারণেই যেটা আপনারা পছন্দ করেন সেটাও তাঁরই সিলেক্টেড একটা মিউজিক বা তারই সিলেকশন বলেই, তার সাথে কথা বলেই কিন্তু আমরা আবারও পুরনো মিউজিকগুলো দেওয়া শুরু করি। তো আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন ভালো করে। আমাদের চ্যানেলে যদি আপনারা শোনেন তাহলে আপনারা সেই পুরনো মিউজিকগুলোই পাবেন। সুতরাং আমি জানি না যে কতজনের কাছে এই মেসেজ পৌঁছাচ্ছে, বাট আমি সবাইকে খুব ভালোভাবে বলে দিতে চাই যে আমাদের মিউজিকগুলো কিন্তু সেই পুরনোই রয়েছে এখনো পর্যন্ত। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের পরবর্তী ঘটনা আপনার ভালো লাগবে। দেরি না করে চলুন একটা অডিও ক্লিপ শুনে আসি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সেটাই আমরা আশা করি। চলুন শুরু করা যাক। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সকলের কৃপায়, সকলের দোয়ায়। আমি 2010 সাল থেকে ভূত এফএম শুনি। আমি এবং আমার দিদি, আমার বড় বোন একসাথে শুনতাম। সো অনেকদিন শোনার পরে 2012 সালে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। তারপর থেকে আমি প্রায় ভূত এফএম মাঝে মাঝে শুনতাম, অতটা রেগুলার শুনতাম না। আগে শুক্রবার রাতে হতো ভূত এফএম, রাত 12টা বাজে যতটুকু আমার মনে আছে। তো অত ওই শুক্রবার রাতে শুনতাম, কিন্তু বোনের বিয়ে হওয়ার পড়াশোনা হয়নি অতটা। তো এখন আমি বর্তমানে দেশের বাইরে আছি। আমি কানাডার টরন্টোতে থাকি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। তো এখানে এসেছি প্রায় 2 বছর। তো এখানে আসার পরেই, যেহেতু আমি যেখানে জব করি সেখানে নাইট শিফট করি, সো রাতে কাজ করতে করতে হঠাৎ করে আমি দেখি যে একটা নতুন শো স্টার্ট করেছেন আপনি, যেটা ভূত.com। তো এখান থেকে আমার ভূত.com শোনার যাত্রা। আমি প্রতিদিনই ভূত.com এর একটা না একটা এপিসোড শুনে ফেলি, যেহেতু আমি অনেক লেট করে স্টার্ট করেছি শোনা। সো এভাবে আমার ভূত.com এর যাত্রা শুরু। আমার জীবনে একটি ঘটনা আছে যেটা আমি চেষ্টা করেছি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য। সো কথা না বাড়িয়ে আমি ঘটনা চলে যাই। ঘটনাটি হলো, রাসেল ভাই, তখন আমার বয়স ছিল আনুমানিক, বয়সটা না বলে ক্লাসটা বলি, আমি তখন ক্লাস 8-এ পড়তাম। তো আমার বড় ভাই দুবাইতে থাকে, ইউএইতে। তখন দুর্গাপূজা ছিল। সাধারণত দুর্গাপূজার সময় আমরা রাতে ঘুরে বেড়াই, পুরান ঢাকা বলেন সব, যেহেতু আমার বাসা পুরান ঢাকা ছিল, পুরান ঢাকা থেকে আমরা রাতে ঘুরে টুরে সব ভাই বোন মিলে একসাথে আসতাম। তো ওরকম ওই দিনও আমরা ঘোরাটোরা শেষ, আমরা সবাই মিলে একসাথে মজা করে রাত আস্তে আস্তে রাত আনুমানিক 3টার মতো বেজে যায়।
তো আমাদের ওখানে একটা এলাকা আছে, যারা পুরান ঢাকা থাকে তারা বুঝবেন। পুরান ঢাকা সূত্রাপুর থেকে যে যার বাসায় আলাদা হয়ে আমি একটু আমার ভাইয়ের সাথে, মানে আমার বড় দাদার সাথে একটু লেট করে আসি। তখন আমার দাদার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটাও আসে আমাদের সাথে। ওর একটা স্কুটি ছিল, স্কুটি নিয়ে আমরা রিক্সা ছিলাম। আনফর্চুনেটলি ওই ভাইয়াটা ওই পথে অ্যাক্সিডেন্ট করে আমাদের বাসার কাছাকাছি এসে। অলমোস্ট আমরা চলে এসেছিলাম, তখন এসেই ও অ্যাক্সিডেন্টটা করে। অ্যাক্সিডেন্টটা করার পরে ওই আমাদের পুরান ঢাকা যারা থাকেন ওরা বুঝতে পারবেন যে এক গলির গেটের মধ্যে 5-6টা বিল্ডিং এর এন্ট্রেন্স, মানে একটা গলির মধ্যে 5-6টা বিল্ডিং এর এন্ট্রেন্স। আসল ঘটনাটা যে বিল্ডিংটাকে ঘিরে সেটা একটা বর্ণনা দিই। বিল্ডিংটা হচ্ছে 4 তলা, অত উঁচা না আমরা সবাই জানি। আর আশেপাশে আরো 2টা বিল্ডিং ছিল। ওইটা একটু কর্নার কার্ভ সাইডে, মানে একটু সাইডে ওই বিল্ডিংটা। আর আমি যতটুকু শুনেছি বলতে কি আমি নিজেও একটু দেখেছি, যতটুকু আমার মনে আছে, যে ছোট থাকতে মানে এই বিল্ডিংটা কনস্ট্রাকশনের আগে এখানে একটা আম গাছ ছিল। আম গাছটার কিছু ঘটনা আছে। লেটার তারা মানে যে কর্তৃপক্ষ বাড়িওয়ালা আঙ্কেল ওরা করেছে আম গাছটা কেটে ওই জায়গার মধ্যে বিল্ডিংটা বানায়। তো বিল্ডিংটা 4 তলা বিল্ডিং। তো বিল্ডিংটা এরকম যে আমাদের গলির যে মেন গেটটা আছে, আপনি মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে আপনি যখন ঢুকবেন, এন্ট্রি করবেন মেন গেট দিয়ে, আপনার চোখটা সোজা একটু বাঁকা হলে ওই বিল্ডিং এর যে থাকে না, মানে ছাদের সাইডের যে কার্নিশ গুলা, ওইখানে আপনার চোখটা যাবে। তো আমার ভাই ওই ভাইয়ার সাথে বসে কথা বলছিল। আমার ভাই বলেছিল, যেহেতু আমরা তখন নিচতলা থাকতাম, আমার বাসাটা ছিল সোজা ঢুকে ডান সাইডের বিল্ডিং এর যে এন্ট্রেন্স ওইটা। তো বললো যে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে ওর জন্য। তো আমি গেলাম। আমি জাস্ট, রাসেল ভাই বিশ্বাস করবে না, আমি গেটের মধ্যে একটা পা দিছি। কি ভেবে আমি জানি না, আমার মানে কি ভেবে ওই দিন আমি ওই জিনিসটার দিকে তাকালাম। আমার চোখটা হঠাৎ ঠিক ওই বিল্ডিং এর ওই ছাদের কার্নিশের দিকে গেছে। আমি দেখি যে একজন সাদা কাপড় পরিহিত মানুষ, লম্বা চুলগুলা 4 তলা থেকে অলমোস্ট নিচতলা চলে আসে। তখন বাজে রাত 4:30। আসলে ভাই বিশ্বাস করবে না, জানি না, আমি এখনো বলতেছি আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। রাত 4:30 বাজে ওই কার্নিশের দিকে পিছন দিক ফিরে সাদা কাপড় পরে একজন মহিলা চুল ছেড়ে কার্নিশের মধ্যে বসে আছে। এটা দেখে আমি জাস্ট চিল্লান দিয়ে দৌড় দিয়ে বাসা চলে যাই। আমার ভাইও দৌড় দিয়ে চলে আসে আমার চিল্লান শুনে। আমি আর বের হতে পারি না। আমাকে জিজ্ঞেস করতে আমি বলতে পারি না। অনেক কষ্টে আমি বলছি, আমাকে জোর করে নিয়ে গেছে। মুরব্বীরা বলে যে ওই জিনিসটা নিয়ে গেলে নাকি আপনার আবার যদি দেখানো যায় তাহলে ভয়টা ভেঙে যায়। তো আমার সাথে এরকম ট্রাই করেছে, বাট আমি অনেক চেষ্টা করে আমাকে ওই জায়গার আর চোখ নিতে পারি না। আমি তাকাতেই পারিনি ওই অতটুক জায়গা আছে। আমি যেটা দেখলাম, আমার ভিতরে যেটা আমার ঢুকছে, আমি সেটা বের করতে পারিনি। তো 2 দিন আমার প্রচন্ড জ্বর ছিল। এটাই হচ্ছে আমার একটা ঘটনা আসল ভাই। ওই বিল্ডিং নিয়ে আরো অনেক ঘটনা আছে। যদি আমার এই ভয়েস নোটটা সিলেক্টেড হয়, প্লিজ লেট মি নো। আমি আপনাদেরকে আরো ভয়েস নোট পাঠাতে ইন্টারেস্টেড হব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ লিসেনার্স। ভূত.com দীর্ঘজীবী হোক। সবাইকে শুভকামনা রেখে গুড বাই। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু?
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। 238তম এপিসোড ভূত.com-এর চলছে, শুনছেন আপনারা, এবং সেই সাথে আমি রাসেল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে জানাই আমাদের সময় যারা স্টুডিওতে এসছেন তারা চমৎকারভাবে আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করেছেন। অনেকে এখন হয়তো স্টুডিওতে আসতে চান না। কবে থেকে এটা শুরু হলো সেই কোভিড অথবা করোনা মহামারীর পর থেকেই। মানুষ যখন বুঝতে পারলেন বা নতুনভাবে অনুধাবন করতে পারলেন যে বাসা থেকেও সব কাজ করে ফেলা সম্ভব, আমাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে ঘরে বসেই অনেক কাজ করে ফেলা সম্ভব, যাতে হচ্ছে এই যানজট মুক্ত তো আমরা নই আসলে। এই যানজট মুখর শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যতটা কঠিন, তার চাইতে এটা অনেক সহজে করে ফেলা সম্ভব। এখনও কিন্তু আমি তাই বলছি, যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। কিভাবে সেটা আমি বলবো। আমি আপনাদের সেই ব্যবস্থা করে দেবো যাতে করে আপনারা বাসায় বসেই স্টুডিওতে অংশগ্রহণ করতে পারেন। সেজন্যই বলি, যারা স্টুডিওতে অংশগ্রহণ করতে চান দেশে কিংবা দেশের বাইরে, তারা কিন্তু সরাসরি আমার সাথেই ঘটনা শেয়ার করতে পারেন। শুধুমাত্র আপনাদের ইচ্ছাটুকু থাকলেই হবে। আর যারা সেটাও পারছেন না, চাচ্ছেন যে সুবিধাজনক কোনো একটা সময়ে আপনারা চান যে আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। সত্যি ভালো কিছু অডিও ক্লিপ আশা করি আপনাদের কাছ থেকে, চাই আপনাদের কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আরও একটি অডিও ক্লিপ শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি রিয়াজুজ্জামান অনি, নিউ ইয়র্কের কুইন্স থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন এবং আমি জানি আপনি সবসময় ভালোর দলেই। তো দেরি না করে আমি কাহিনীতে চলে যাই। আজকের কাহিনীটা মূলত নিউ ইয়র্কের লং আইল্যান্ডের কিংস পার্ক সাইকিয়াট্রিক সেন্টার নিয়ে। যারা মূলত নিউ ইয়র্কের আশেপাশে থাকেন হয়তোবা এই জায়গাটির সাথে পরিচিত। তো এটি মূলত 1890 সালে স্থাপন করা হয়েছিল মেন্টাল পেশেন্টসের জন্য, কিন্তু 1996 সাল থেকে এটি পরিত্যক্ত ঘোষণা হয়। এবং জায়গাটি যদি আমি কিছু বিবরণ দিই, জায়গাটা মূলত 500 একর জায়গা নিয়ে টোটাল 100-এর উপর বিল্ডিং ওইখানে রয়েছে। তো দিনের বেলা এখানে যাওয়া গেল, কিন্তু বিকেলের পর থেকে একদমই ওখানে যাওয়াটা মানা। এবং সব এই জায়গাটি নিয়ে এরকম অনেক কাহিনী রয়েছে যে শোনা যায়। তো আমি এবং আমার বাকি 3জন, আমরা টোটাল 4 জন ছিলাম। তো আমরা অলওয়েজ প্ল্যান করতাম যে এরকম কোনো জায়গা পেলে বা ঘুরতে যাওয়ার বা এরকম কাহিনীতে আমরা খুবই ইন্টারেস্টেড থাকি সবসময়। তো বছরটি 2022 ডিসেম্বর মাস, তখন প্রচণ্ড ঠান্ডা। তো আমরা প্ল্যান করি যে একদিন রাত 3টার দিকে আমরা সেই সাইকিয়াট্রিক সেন্টারে যাব। যে মানুষ যে সবসময় বলে, আমরা এখানে আসলে ইন্টারেস্টেড ফিল করছিলাম যে এখানে আমরা ঘুরতে যাব। তো যেরকম প্ল্যান হয়েছে সেরকমই একদিন রাত আনুমানিক 2টার পরে আমরা সেদিকের জন্য রওনা দিই। তো আমাদের বাসা থেকে সেই জায়গাটার দূরত্ব হবে 40 মিনিট মতো ড্রাইভ। তো সেখানে যেতে যেতে অলমোস্ট আমাদের 3টা বেজে যায়। তো আমরা যখন কিংস পার্কের এরিয়াটায় প্রবেশ করলাম, তারপর থেকেই যেমন জায়গাটা কেমন যেন লাগছিল এবং চারপাশ ঘুটঘুটে অন্ধকার এবং গাড়ির হেডলাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হেডলাইটের আলোতে আমরা যা দেখতে পাচ্ছিলাম তাই। তারপর আমরা এগুলো কিছু পাত্তা না দিয়ে আমরা আমাদের মতো ড্রাইভ করে যাই। যতই ভিতরে ঢুকছিলাম রাসেল ভাই, দেখি সব বিল্ডিংগুলোর গ্লাস ভাঙা, অনেক পরিত্যক্ত মনে হচ্ছিল যে এখানে কোনো প্রাণীরও বসবাস নেই। এবং আমাদের মধ্যে একজন অনুরোধ করলো যে গাড়িটা থামানোর জন্য, এবং আমিও বললাম যে হ্যাঁ, এখানে দেখা যায় এখানে কি আছে, বা আমরা একটু নেমে দেখি। তো বাকিরা না করলেও আমি ভাবলাম কি আর হবে। তো আমি এবং আমার যে বড় ভাই ছিল ফয়সাল ভাই, তো আমরা 2জন প্ল্যান করলাম যে আমরা একটু নেমে আশেপাশে হেঁটে দেখি জিনিসটা কি। তারপর যখন বেশ গাড়িটার থেকে যখন আমরা নামার পর